দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সানজানা আফরিন, প্রভাষক সংস্কৃত, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে রঘু দিগ্বিজয়। এটা নেওয়া হয়েছে কালিদাসের রঘুবংশ কাব্য থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে তোমাদের সাথে এই কাব্যাংশের উপরে 3টে ক্লাস হয়েছে। আজকে আমরা আমাদের এই কাব্যাংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু আমাদের প্রাথমিক আলোচনা করে নিই, তাহলে আমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শিক্ষণফল হচ্ছে আমরা পাঠ্যটির মূল গ্রন্থ ও গ্রন্থাগার সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করে ব্যক্ত করতে পারব। জীবনে সফলতা অর্জন করতে হলে কঠোর তপস্যার প্রয়োজন, এই তথ্য উপলব্ধি করে কঠোর সাধনা করতে পারব। পাঠ্যটির কাব্য সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে পারব। পাঠ্যটির উৎস সম্পর্কে বলতে পারব। প্রাচীন রাজাদের দিগ্বিজয় সম্পর্কে বলতে পারব। তোমরা অবশ্যই আমার আগের ক্লাসগুলো করে তোমরা ধারণা পেয়েছো এই কাব্যাংশ সম্পর্কে, এবং তোমরা এই শিক্ষণফলের মাধ্যমে শিক্ষণফলে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো তোমাদের অনেকটাই শেখা হয়ে গেছে। প্রথমেই আসা যাক এই অধ্যায়ের বড় গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে। এখান থেকে এই অধ্যায় থেকে মূলত আসে রঘুর দিগ্বিজয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও, বড় প্রশ্নে আসে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তবে এই অধ্যায় থেকে এই প্রশ্নটি মূলত বেশি আসে। তবে এই প্রশ্নটিকে অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে চাওয়া হয়, তো তোমাদের সেক্ষেত্রে একটু বুদ্ধি প্রয়োগ করে উত্তর করতে হবে। তো তোমাদের এভাবে বলতে পারে, আসতে পারে রঘু দিগ্বিজয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এইভাবে না বলে বলতে পারে রঘু দিগ্বিজয় কাব্যাংশে বর্ণিত রঘুর বীরত্বের চিত্রাঙ্কন করো, অথবা রঘ দিগ্বিজয় শীর্ষক কাব্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লিপিবদ্ধ করো। যেভাবেই আসুক তোমরা তোমাদের মতো করে উত্তর কিন্তু একই। আমরা এবার আলোচনা করব আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো নিয়ে, কারণ ব্যাখ্যা তোমাদের পরীক্ষাতে খুব কমন বিষয়। ব্যাখ্যাতে ভালো মার্ক তুলতে পারলে ফলাফল ভালো করা আরও সহজ হয়ে যায়। তো তোমরা যখন ব্যাখ্যা লিখবে, ব্যাখ্যার কিছু ধাপ অনুসরণ করতে হয়, সেই ধাপগুলো অনুসরণ করলে কাঙ্ক্ষিত নম্বর আশা করা যায়। তা আমাদের ব্যাখ্যায় আমাদের প্রথমে রয়েছে, আমরা অনুবাদ পড়েছি এর আগে, কাহিনী সংক্ষেপ জেনেছি আমরা। তো আমরা এখন মোটামুটি আমাদের সবার একটা ধারণা হয়ে গেছে যে এই রঘ দিগ্বিজয় কাব্যাংশে কাহিনী কি, আমাদের সবার জানা হয়ে গেছে। আমরা বিভিন্ন প্রশ্ন এখান থেকে উত্তর করতে পারবো। তো আমাদের ব্যাখ্যাতে প্রথমেই রয়েছে যে শ্লোকটি রয়েছে, আমরা অনুবাদে এই শ্লোকগুলো পড়েছি, কিন্তু আমরা এখন ব্যাখ্যার জন্য একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আমাদের প্রথম ব্যাখ্যায় রয়েছে, স্বগুপ্তমূল প্রত্যয়ন্ত শুদ্ধ পাশনির অয়ান্বিত স্বরবিধং বলমাদায় প্রত্যস্তে দিগজিগিষয়া। এখন আমাদের ব্যাখ্যা করতে গেলে আগে একটু অর্থ বোঝার দরকার, যে আমাদের যে শ্লোকটি পড়ছি সেই শ্লোকটি অর্থ কি, অর্থটি একটু ধারণা করতে পারলে আমাদের বোঝা সুবিধা হয়। কোন কাব্য থেকে বা কোন কাহিনী থেকে ব্যাখ্যাটা দেয়া হয়েছে সেটা বুঝতে সুবিধা হয়, আর বুঝতে সুবিধা হলে আমাদের লিখতে সুবিধা হয়। তো যেহেতু আমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করব যে এই শ্লোকটির অর্থ কী, তাহলে আমাদের লিখতে বা পড়তে বলতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা অনুবাদ যখন পড়িয়েছি তখন এগুলোর অন্বয় করে দিয়েছি, অর্থ করে দিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো নিশ্চয়ই দেখেছো। তারপরেও আজকে বোঝার সুবিধার্থে আমি অর্থ বলে নিচ্ছি শ্লোকগুলোর, তাহলে আরেকটু তোমাদের সুবিধা হবে।
এখানে এর অর্থ হচ্ছে তিনি রাজধানী ও রাজ্যপ্রান্ত সুরক্ষিত করে এবং পশ্চাৎবর্তী রাজগণকে বশীভূত করে অনুকূল দৈব বলে বলীয়ান হয়ে 6 প্রকার সৈন্য নিয়ে দিগ্বিজয়ে যাত্রা করলেন। আমরা অর্থ পেয়ে গেলাম যে শ্লোকটির অর্থ কি। যেহেতু বঙ্গানুবাদে 1-2 লাইনে আমাদের পুরো শ্লোকটির অর্থ বলে দেয়, এখন আমরা এই অর্থ পেয়ে এখন এটাকে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ তাহলে আমাদের ব্যাখ্যা লিখতে সুবিধা হবে। ব্যাখ্যার কিছু ধাপ রয়েছে। প্রথমেই লিখতে হবে আমাদের উৎস। উৎস মানে হচ্ছে আমি যে শ্লোকটির ব্যাখ্যা করছি সেই শ্লোকটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বা কোন কাহিনী থেকে নেওয়া হয়েছে, সেই কাহিনীর নাম কি, বা কোন কবির রচনা, সেই কবির নাম কি, এগুলো আমাদের উৎসে লিখতে হবে। তাহলে আমরা এই শ্লোকটির যদি ব্যাখ্যা করি, আমরা উৎস লিখব, লিখব যে আলোচ্য শ্লোকটি কবিকুল চূড়ামণি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের 4th সর্গের অন্তর্গত রঘ দিগ্বিজয় শীর্ষক পাঠ্যাংশ থেকে উদ্ধৃত হয়েছে। শ্লোকটিতে রঘুর দিগ্বিজয়ের কথা বলা হয়েছে। বুঝতে পারলে তোমরা? এরপরে উৎস লেখার পর প্রসঙ্গ। উৎস হচ্ছে কোন জায়গা থেকে সেটা নেওয়া হয়েছে সেটা উল্লেখ করলাম আমরা। এরপরে আমরা আসবো হচ্ছে প্রসঙ্গ। প্রসঙ্গতে এসে আমরা লিখব যে আমাদের যে শ্লোকটি, সেই শ্লোকটি আসলে কোন প্রেক্ষাপটে, মানে কোন পরিস্থিতিতে কবি সেই শ্লোকটির অবতারণা করেছেন, সেই শ্লোকটি বলেছেন, সেই পরিস্থিতি আমরা, সেই প্রেক্ষাপটটাকে আমরা এক কথা বা 2 কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রসঙ্গ খুব বেশি বড় হবে না, প্রসঙ্গ হবে হচ্ছে 1-2 কথায়। তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রসঙ্গ লিখে দিবে। তোমরা তোমাদের পাঠটি পড়ে যা শিখেছো তার আলোকে নিজেদের মতো করে প্রসঙ্গ লিখবে। আমরা এইভাবে প্রসঙ্গটা লিখতে পারি। প্রাচীনকালে দিগ্বিজয় ছিল রাজাদের একটি ঐতিহ্যবাহী প্রথা। ইক্ষ্বাকু বংশের প্রখ্যাত রাজা দিলীপ তার পুত্র রঘু পিতৃদত্ত রাজ্য লাভ করে রঘু সূর্যতেজে উদ্দীপ্ত অগ্নির মতো দীপ্যমান হলেন। স্বরাজ্যে সুপ্রতিষ্ঠিত হয়ে বীর রঘু শরতের এক শুভক্ষণে দিগ্বিজয়ে বের হলেন। আমাদের উৎস গেল, প্রসঙ্গ গেল। এবার আমরা আসি বিশ্লেষণে। বিশ্লেষণ মানে হচ্ছে একটু বড় করে আমাদের এবার প্রেক্ষাপটটা ব্যাখ্যা করতে হবে, মানে বড় করে বলতে হবে। তা আমরা এখন বিশ্লেষণে কি লিখতে পারি বা বলতে পারি। আমরা এইভাবে লিখব যে রাজা রঘু দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে নিজ রাজ্য সুরক্ষার ব্যবস্থা করলেন। যখন কোনো রাজা দিগ্বিজয়ে বের হতেন তখন প্রথমেই তাকে নজর রাখতে হতো নিজ রাজ্যের সুরক্ষার দিকে। এটা না করে কোনো বুদ্ধিমান ও দূরদর্শী রাজা কখনো দিগ্বিজয়ে বের হতেন না। কারণ নিজ রাজ্যই যদি সুরক্ষিত না থাকে, অর্থাৎ শত্রু কবলিত হয়, তাহলে তার দিগ্বিজয়ের অভিলাষ অর্থহীন হয়ে পড়ে। তাই বুদ্ধিমান ও দূরদর্শী রঘু দিগ্বিজয়ে বের হওয়ার পূর্বে নিজ রাজ্য ও রাজধানী সুরক্ষিত করে তবেই দিগ্বিজয়ে বের হলেন। তিনি রাজধানী ও রাজ্যপ্রান্ত শক্তিশালী সৈন্যবাহিনীকে নিযুক্ত করলেন। পার্শ্ববর্তী রাজাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গেলেন। রাজমধ্য প্রজারা যাতে বিদ্বেষী না হয়ে ওঠে তার ব্যবস্থা করলেন। অর্থাৎ একটা রাজা যখন সে যুদ্ধ জয়ে যাবে, তখন তাকে অবশ্যই তার নিজের রাজ্যের কথা আগে চিন্তা করতে হবে, যে আমি যখন যুদ্ধে গেলাম তখন আমার রাজ্য অন্য কোনো রাজ্য দখল করে, অন্য কোনো রাজা দখল করে নিল কিনা বা নেবে কিনা। আমার নিজের রাজ্যের সুরক্ষার ব্যবস্থা করে আমার আশেপাশের আমার প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রেখে তারপর আমাকে অন্য দেশ জয়ে বের হতে হবে। তা না হলে যদি আমি নিজের রাজ্য অরক্ষিত রেখে বের হয়ে যুদ্ধ জয়ে যায়, সেক্ষেত্রে সে দেখা গেলো আমার নিজের রাজ্যই দখল হয়ে গেছে। এজন্যে যারা বুদ্ধিমান এবং দূরদর্শী রাজা তারা যুদ্ধ জয়ের আগে নিজের রাজ্য সুরক্ষিত করেন, আশেপাশের প্রতিবেশী রাজ্যগুলোর সাথে ভালো সম্পর্ক রেখে যান যেন তার নিজ রাজ্য সুরক্ষিত থাকে। রঘু দূরদর্শী রাজা ছিলেন, বুদ্ধিমান ও দূরদর্শী ছিলেন, এজন্য তিনিও এই ব্যবস্থাগুলো করে রেখে যুদ্ধ জয়ে বের হতেন। এখানে সেটাই বলা হয়েছে। রঘু মৌল
ভৃত্য, সুহৃদ, ত্রেনী, দিশত ও আটবিক, এই 6 প্রকার সৈন্য নিয়ে দিগ্বিজয়ে বের হলেন। শুধু সেনা শক্তি নয়, দৈব শক্তিতেও রঘু বলীয়ান হলেন। দেবাশীর্বাদ গ্রহণ করে রঘু যাত্রা করলেন দিগ্বিজয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের এই শ্লোক আসলে এর ব্যাখ্যাটা আমরা এইভাবে লিখতে পারি যে কি বোঝানো হয়েছে প্রেক্ষাপট আমাদের আগে অনুবাদটা বুঝতে হবে, তাহলে আমাদের ব্যাখ্যা লিখতে সুবিধা হবে। আমরা উৎস প্রসঙ্গ বিশ্লেষণ দিয়ে লিখব, লাস্টে একটা পয়েন্ট দেব উপসংহার বা মন্তব্য, সেখানে আমরা আমাদের নিজেদের ভাষায়, তোমরা তোমাদের নিজেদের ভাষায় এই যে এতক্ষণ আলোচনা করলে আলোচনা করে আলোচনার সারসংক্ষেপ কি পেলে সেটা উপসংহারে এক কথায় বা 2 কথায় তোমরা লিখে দিবে। এই গেল আমাদের একটি ব্যাখ্যা। এরপরে আমাদের ব্যাখ্যায় রয়েছে রাজভি সন্দানুদ্ভতে গর্জশ্চ ঘনসন্নিভৈ ভুবস্থলমিব বোম কুর্বণ বোমেব ভূতলম। এখন আমাদের এটার অর্থ মনে রাখতে হবে, এখানে কি বুঝিয়েছে এই শ্লোকের দ্বারা। এর অর্থ হচ্ছে রথ সঞ্চালনে উত্থিত ধূলিরাশি দ্বারা আকাশমণ্ডল সমাচ্ছন্ন করে যেন আকাশকে ভূতলে এবং মেঘমালার ন্যায় গজবৃন্দের দ্বারা ভূতল সমাবৃত করে ভূতলকে যেন আকাশে পরিণত করলেন। আমরা অনুবাদে পড়েছি এই অর্থটা। উৎস আমরা আগের মতোই লিখব যে আলোচ্য শ্লোকটি কবিকুল চূড়ামণি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের 4th সর্গের অন্তর্গত রঘ দিগ্বিজয় শীর্ষক পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। শ্লোকটিতে রঘুর দিগ্বিজয়ের কথা বলা হয়েছে। প্রসঙ্গ আগেরটার মতোই লিখব। প্রসঙ্গ আমি আরেকবার বলছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। প্রসঙ্গটা আমরা এইভাবে লিখব যে প্রাচীনকালে দিগ্বিজয় ছিল রাজাদের একটি ঐতিহ্যবাহী প্রথা। ইক্ষ্বাকু বংশের প্রখ্যাত রাজা দিলীপ তার পুত্র রঘু পিতৃদত্ত রাজ্য লাভ করে রঘু সূর্যতেজে উদ্দীপ্ত অগ্নির মতো দীপ্যমান হলেন। স্বরাজে সুপ্রতিষ্ঠিত হয়ে বীর রঘু শরতের এক শুভক্ষণে দিগ্বিজয়ে বের হলেন। এ হচ্ছে আমাদের প্রসঙ্গ। বিশ্লেষণে এসে আমরা লিখব, এভাবে লিখতে পারি, স্বাধীনতার প্রতীক পতাকা, বিজয়ের প্রতীক পতাকা, সেই পতাকা শোভিত হয়ে রঘু বাহিনী এগিয়ে চলল। রঘু সৈন্যদের রথ সঞ্চালনে এবং গজঅশ্বের পদাঘাতে পথ ধূলিময় হতে লাগল। সে ধূলিরাশি আকাশমণ্ডল সমাচ্ছন্ন করে দিল। তাতে মনে হচ্ছিল আকাশ যেন ভূতলে পরিণত হয়েছে। তাছাড়া রঘুর বিশাল হস্তি বাহিনীকে দেখে মনে হচ্ছিল ভূতল যেন আকাশে পরিণত হয়েছে। হাতির গায়ের রং মেঘের মতোই। দূর থেকে সে হস্তি বাহিনীকে আকাশ বলে ভ্রম হচ্ছিল। মূলত মহাকবি কালিদাস রঘুসেনাদের বিশালত্ব বোঝানোর জন্যই এই উপমা দুটি ব্যবহার করেছেন। ধূলিময় আকাশকে ভূতল এবং মেঘোপম হস্তি বাহিনীকে আকাশ বলে ধারণা হচ্ছিল। এখানে কবির কল্পনা শক্তির অপূর্ব বহিঃপ্রকাশ ঘটেছে। এ হচ্ছে আমাদের 2 নাম্বার ব্যাখ্যা গেল। মানে আমি শুধু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো ব্যাখ্যাতে আসে আমি সেই ব্যাখ্যাগুলোই আলোচনা করছি। এরপরে রয়েছে তোমাদের পরের ব্যাখ্যায় রয়েছে ভয়ৎসৃষ্ট বিভূষণাং তেন কেরল ইয়াসিতাম অলকিশু চমরেণুশ্চূর্ণ প্রতিনিধিকৃত। এর অর্থ হচ্ছে রঘুর ভয়ে কেরল রমণীরা বেশভূষা ত্যাগ করল এবং সৈন্যদের পদরেণুর দ্বারা তাদের কুন্তল রাজিতে প্রসাধন চূর্ণের প্রতিনিধিত্ব করল, অর্থাৎ কুন্তল চূর্ণের অভাব দূর করল। এটার উৎস আগেরটার মতোই, প্রসঙ্গ আগেরটার মতোই।
এটার বিশ্লেষণটা আমি একটু বলে দিচ্ছি। আমরা তো অর্থ জানলাম, তাহলে এটার ব্যাখ্যা আমরা কিভাবে লিখব। দিগ্বিজয়ী রঘুর সৈন্যবাহিনী কেরল রাজ্যে প্রবেশ করলে সেখানকার ললনারা ভয়ে বিহ্বল হয়ে পড়ল। রমণীরা স্বভাবতই ভীরু, তারপর শত্রু সেনার কথা শুনলে তারা ভীত না হয়ে পারে না। বদ প্রকৃতির সৈন্যরা বিজেতা দেশের উপর অনেক সময় অত্যাচার চালায়। তাই রঘুর সৈন্যদের আসার কথা শুনে কেরলবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল। মহিলারা ভয়ে তাদের ভূষণাদি ত্যাগ করল। রঘু সৈন্যদের পদাঘাতে উত্থিত ধূলরাশি কেরল রমণীদের কেশদামে গিয়ে লাগল। তাতে মনে হচ্ছিল নিরাভরণ কামিনীরা খোপায় প্রসাধন চূর্ণ পড়েছে। কবি এখানে সৈন্যদের পদাঘাতে উত্থিত ধূলিরাশির ব্যাপকতা বুঝতে প্রয়াস পেয়েছেন। অর্থাৎ যখন কেরল রমণীরা রঘু সৈন্যদের আসার কথা শুনে ভয় পেল, তখন তারা তাদের সব ধরনের সাজগোজ ত্যাগ করল ভয়ে ভীত হয়ে। তখন রঘু সৈন্যদের যে পদধূলি, সে পদধূলি তারা এমনভাবে তাদের শরীরে মেখে গেল যে মনে হচ্ছিল যে এই ধূলির রাশি যেন তাদের অলঙ্কার আদি। কবি এখানে সেটাই উপমার সাহায্যে বুঝিয়েছেন। এর পরের শ্লোকটি তোমরা লক্ষ্য করো, এটাও ব্যাখ্যাতে আসে, ব্যাখ্যার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পারশিকান্তত যেতুং প্রত্যস্থে স্থলবর্তনা ইন্দ্রিয়াখ্যানিব রিপুং তত্ত্বজ্ঞানেন সংযমী। এখন এর অর্থটা আমরা একটু বুঝি। এর অর্থ হচ্ছে, আমি তো তোমাদের এর আগের ক্লাসগুলোতে অন্যায় করে দিয়েছি, প্রতিটা শব্দ, শ্লোকের প্রতিটা শব্দ ব্যাখ্যা ভেঙে ভেঙে বলে দিয়েছি যে কোনটার অর্থ কী। এর অর্থ আসে যে সংযমী ব্যক্তি যেমন ইন্দ্রিয়াদি রিপুগণকে জয় করার জন্য তত্ত্বজ্ঞান অবলম্বন করেন, রঘুও তেমনি পারসিকগণকে জয় করার জন্য স্থলপথে যাত্রা করলেন। এখানে আমরা উৎস লিখব, আগের যেরকম বলেছি সেরকমই উৎস। যে আলোচ্য শ্লোকটি কবিকুল চূড়ামণি কালিদাসের রঘুবংশ মহাকাব্যের 4th সর্গের অন্তর্গত রঘু দিগ্বিজয় শীর্ষক পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে শ্লোকটিতে রঘুর দিগ্বিজয়ের কথা বলা হয়েছে। প্রসঙ্গ আগের মতোই, তোমরা ইচ্ছা করলে তোমাদের নিজেদের মনের মাধুরী মিশিয়ে প্রসঙ্গ লিখতে পারো, কিন্তু অবশ্যই সেটা তোমাদের শ্লোকের সাথে এবং কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিশ্লেষণে এসে আমরা এইভাবে লিখতে পারি বা বলতে পারি, রঘু 6 প্রকার সৈন্য নিয়ে দিগ্বিজয়ে বের হয়েছিলেন। প্রথমে তিনি পূর্ব দিকে, তারপরে দক্ষিণ দিকে, পরে পশ্চিম দিকে রঘু সৈন্যরা বিজয় অভিযান সমাপ্ত করল। আমরা যখন কাহিনী পড়েছি তখন দেখেছি রঘু প্রথমে পূর্ব দিকে যাত্রা করে, সেখানকার সব রাজ্য জয় করে আবার তারপরে দক্ষিণ দিকে যাত্রা করে, সেখানকার রাজ্য সব জয় করে, পরে পশ্চিম দিকে তাদের বিজয় অভিযান সমাপ্ত করে। এরপর রঘু বার্ষিকদের জয় করার অভিলাষী হলেন। একটি উপমার সাহায্যে কবি কালিদাস রঘুর পার্শ্বিকদের জয় করার ইচ্ছা অতি সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তত্ত্বজ্ঞানী পুরুষ চায় ব্রহ্মজ্ঞান লাভ করতে। ব্রহ্মজ্ঞান লাভের জন্য প্রয়োজন কাম, ক্রোধ, লোভ প্রভৃতি ষড়রিপুকে জয় করা। অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভের জন্য প্রয়োজন একাগ্রতা ও নিষ্ঠা। পার্শ্বিকদের জয় করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা, মনোবল ও নিষ্ঠা। বীর রঘু এ ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করেই পারস্য জয়ে উৎসুক হলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অধ্যায় থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা এই ক্লাসের পাশাপাশি অবশ্যই তোমরা বাড়িতে পড়াশোনা করবে, কারণ বাড়িতে পড়াশোনা না করলে তোমরা তোমাদের এই জিনিসগুলো ভালোভাবে বুঝবে না।
তোমরা অবশ্যই এই সময়গুলোতে বেশি বেশি বাড়িতে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই। আর অবশ্যই বর্তমান পরিস্থিতি চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে মানবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মানতে উৎসাহী করবে। ধন্যবাদ সবাই।